হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নেত্রা আইএস। ডাব্লিউবিসিএস 2024-এর পরীক্ষার তারিখ অনেক দিন হলো ঘোষণা হয়েছে। পরীক্ষার দিন আমাদের বলতে পারি আর 3.5 সপ্তাহের মতো আছে। তো এই যে সময়টা আছে, এই সময়ে আমরা কি করি ডাব্লিউবিসিএসকে ট্যাকেল করতে পারবো সেটা নিয়েই আমাদের এই সেশন। তো আমরা যদি ডাব্লিউবিসিএসের সিলেবাস দেখি, আমরা জানি মূলত 8টা পোর্শন আছে এবং সেখান থেকেই ডাব্লিউবিসিএসে কোশ্চেন করা হয় এবং যথেষ্ট ডিফাইন্ড সিলেবাস, যদিও নাম্বার অফ কোশ্চেন্স কখনো কিছুটা ভ্যারি করে। মানে বলতে পারো তুমি ইংলিশ থেকে 25টা আসবার কথা, শুরুতেই 25টা থাকে, সেটা আমরা জানি। বাট মনে করো হিস্ট্রি থেকে আমাদের হিস্ট্রি অফ ইন্ডিয়া এবং আমাদের যদি ফ্রিডম স্ট্রাগলের কথা বলি বা ভারতের ন্যাশনাল মুভমেন্টের কথা বলি, এই দুটো থেকে 25 করে 50 নম্বর। তো ইতিহাসের একটা বড় মার্কস ক্যারি করে, সেটা 50 নম্বর হিস্ট্রি থেকে থাকে। বাট হতে পারে কখনো 51-52টাও দিচ্ছে, কখনো 48টাও দিচ্ছে। সো মোরলেস একটা তাও বাউন্ডারি তারা ডিফাইন করে, তার আশেপাশে তারা থাকবার চেষ্টা করে। একই রকমভাবে আমরা সায়েন্স থেকে 25টা, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 25খানা, জিওগ্রাফি এবং পশ্চিমবঙ্গের ভূগোল থেকে 25টা, পলিটি এবং ইকোনমি থেকে 25টা এবং তার সাথে ম্যাথ রিজনিং থেকে 25টা। এভাবে আমরা টোটাল 200 নম্বরের পরীক্ষা হতে দেখি। টোটাল 200টা কোশ্চেন থাকবে এখানে 200 মার্কসের মধ্যে। তো 200 মার্কসে আমাদের 200টা কোশ্চেন থাকবে এবং 200টা কোশ্চেনের প্রত্যেকটার মার্কস 1 করে হবে। সেই হিসেবে আমাদের 200 নম্বর থাকছে এবং পরীক্ষার সময় থাকে 2.5 ঘন্টা বা 150 মিনিট। আমরা এগুলো জানি অলরেডি। তো আমরা যেগুলো জানি সেটার ভিত্তিতে যদি আমরা লক্ষ্য করি লাস্ট 10 বছর ধরে কীরকমভাবে আমাদের কোশ্চেনগুলো আসছে, কোন সেকশনগুলো আমাদের এই শেষের সময়ে পড়তে হবে, সরি। তো আমরা লক্ষ্য করব ফার্স্টে ইংলিশ, যেহেতু কোশ্চেনও ইংলিশ দিয়ে শুরু হয়, সিলেবাসও ইংলিশ দিয়ে শুরু হয় এবং এই পোর্শনটা যদি না করতে পারো, ভালো মতো স্কোর না করতে পারো, অ্যাটলিস্ট 25-এ যারা খুব একটা ইংরেজিতে নিজেদের দক্ষ মনে করো না, তাদের জন্য অ্যাটলিস্ট 15 নম্বর তাদের স্কোর করা প্রয়োজন এবং যারা দক্ষ মনে করো 22 নম্বর পর্যন্ত স্কোর করা পসিবল, ভালো মতোই পসিবল। তো এই যে মার্কসটা আছে, এটা তুমি যদি পেতে চাও তাহলে পরে তোমাকে মেইনলি যদি দেখো সবচেয়ে বেশি কিন্তু এখানে ভোকাবুলারিতেই তোমাকে ফোকাস করতে হবে এবং ভোকাবুলারির মধ্যে সিনোনিম অ্যান্টোনিমস বলো, ফ্রেজাল ভার্ব বলো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলো, এই সমস্ত জায়গাগুলোকে ফোকাস করতে হবে। গ্রামারের মধ্যেও আমরা প্রিপোজিশন এবং আর্টিকেল নিয়ে কোশ্চেন হতে দেখি এবং তার সাথে বিভিন্ন ফ্রেজেসগুলো যে আছে সেগুলোকে ইউজ হতে দেখি এবং তার সাথে অবশ্যই সেন্টেন্সের কারেকশনের যে বিষয়গুলো আছে সেগুলো, যেটা আমরা এরর ডিটেকশনের ক্ষেত্রে বিভিন্ন অন্যান্য এক্সামের ক্ষেত্রে দেখে থাকি। তো সেই জিনিসগুলো আমাদের কিন্তু এখানে করতে হবে। তো আমাদের তাহলে সময়ের বড় একখানা অংশ কিন্তু ভোকাবুলারিকে দিতে হবে, কেননা গ্রামার তুমি চাইলেও এই কদিনে নিজেকে সেভাবে দক্ষ করে তুলতে পারবে না, বাট ভোকাবুলারিতে পারবে। এবং সেই ক্ষেত্রে পিওয়াইকিউ যেগুলো আছে খুব বেশি নেই, ডাব্লিউবিপিএসসির পিওয়াইকিউগুলোকে একবার দেখে যাও, সেখান থেকে তুমি অপশনগুলোকেও দেখবে, তুমি অনেক কমন পাবে এবং তার সাথে সাথে এটা জিনিসকেও কিন্তু মাথায় রাখবে যে ভুল হবার চান্সেস খুব বেশি থাকে, তাই যতটা সম্ভব কম ভুল করবার চেষ্টা করবে ইংলিশে। দ্বিতীয় যেটা সকলের মাথা ব্যথার কারণ হয়, সায়েন্স, স্পেশালি যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে, কেননা এখানে আমরা বেসিক যে পিসিবিগুলো পড়ি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ক্ষেত্রে, যেটা আমরা বিপিএসসির ক্ষেত্রে দেখতে পাই বা ইনফ্যাক্ট আমরা মেন্সের ক্ষেত্রেও যথেষ্ট দেখতে পাই, সেরকম আসে না এখানে। এভরিডে সায়েন্স বা সায়েন্সগুলো যেগুলো আমরা প্রত্যেক দিন ব্যবহার করি সেইগুলো কিন্তু আমাদের এখানে জিজ্ঞাসা করে থাকে। তো তাহলে আমরা বলতে পারি এখানে আমাদের অ্যাপ্লিকেশন বেসড সায়েন্স কিন্তু জিজ্ঞাসা করা হয়, যেখানে থিওরিকে ডেইলি লাইফে ইউজ করা হয়। যেরকম আমাদের বিভিন্ন ভেন্টিলেশন থাকে ঘরের, সেখানে কেন থাকে, সেখান থেকে কোন গ্যাস যায়, তো এই সমস্ত কিছু নিয়ে কোশ্চেন তারা করে। তো এগুলো আমাদের জানতে হবে। বাট মোরালেস আমরা যদি টপিক দেখি, আমাদের বায়োলজির ক্ষেত্রে ভিটামিন, নিউট্রিশন এবং হিউম্যান ফিজিওলজি যে আছে সেখান থেকে যথেষ্ট প্রশ্ন কিন্তু এসে থাকে। এবং আমরা যদি ফিজিক্সের ক্ষেত্রে দেখি, লাইট, সাউন্ড, হিট, এগুলো তুমি বেসিকটা করে যেতে পারো।
কেমিস্ট্রির ক্ষেত্রে অ্যাসিড বেসেস এবং সল্টগুলো যে আছে সেগুলো দেখে নেবে, যারা খুব একটা নিজেকে বলতে পারো দক্ষ মনে করো না সায়েন্সের ক্ষেত্রে, যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে সায়েন্স খুব একটা পড়োনি তাদের জন্য এতটা করলে পরে বেয়ার মিনিমাম একটা অ্যাটেম্প্ট করতে পারবে। বাট এখানে যদি বেয়ার মিনিমাম করো, ইংলিশেও যদি বেয়ার মিনিমাম করতে চাও, তাহলে কিন্তু সমস্যা। একটা জিনিসকে তুমি উইক রাখতে পারো প্রিলিমসের ক্ষেত্রে, বাট দুটো তিনটেকে রাখবে না, এবং সেই একটার মধ্যে যেন হিস্ট্রি না থাকে। তো এভাবে নিজেকে কিন্তু প্রিপেয়ার করবার চেষ্টা করো। থার্ড যেটা, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। তো দেখো, কারেন্ট অ্যাফেয়ার্সে এই পিপিটি এগুলো আগে বানানো হয়েছে, তো সেই হিসেবে আগেকার যে স্কিমগুলো আছে সেগুলো, বাট জুনের যেহেতু আমাদের সেকেন্ড উইকে এক্সাম হচ্ছে এবং আমরা যুবসাথীকে যুবশক্তি হতে দেখছি, লক্ষ্মীর ভাণ্ডারকে অন্নপূর্ণা ভাণ্ডার হতে দেখছি, তো সেই হিসেবে আমাদের নতুন নামগুলো যে আছে পশ্চিমবঙ্গ সরকারের সেটা দেখতে হবে। প্লাস বর্তমানের যেহেতু গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টেরও কিন্তু যথেষ্ট গুরুত্ব আসতে পারে স্কিমগুলো থেকে। এছাড়া বিভিন্ন যে বলতে পারো লঞ্চেসগুলো আছে, যেরকম আমাদের বিক্রম যে আছে সেটা লঞ্চ হতে চলেছে, তো এটা নিয়ে আমাদের জানতে হবে এটাকে লঞ্চ কে করছে, বা এটার লঞ্চ ভেহিকেল কি, এটার ডেভেলপার কে হতে পারে, বা এটার মিশন কি হতে পারে, এবং এটা কোন সময়ে আমাদের হতে পারে। কেননা এটা আমাদের কিন্তু জুন মাসেই লঞ্চ হচ্ছে, সো আমাদের এটা সেই সময়ে নিউজে থাকবে, তাই আমাদের সেটাকে পড়তে হয়। জেনারেলি বলা হয় 12 মাস আগে পর্যন্ত পড়তে পারো, বাট খুব যদি সময় কম থাকে অ্যাটলিস্ট আগের বছরে পুজোর পর থেকে পড়ে নেবে। এছাড়া আমরা গ্লোবালি অন্যান্য যে বিভিন্ন বিষয়গুলো আছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো সম্পর্কে দেখব। আমাদের মিডল ইস্ট এখন ইম্পর্টেন্ট আছে, আমাদের মিডল ইস্ট সম্পর্কে দেখতে হবে, এবং গভর্নমেন্ট স্কিম যেটা আমি বললাম সেগুলোতে দেখতে হবেই। এরপর আসে হিস্ট্রি, এবং এটা খুব ইম্পর্টেন্ট, কেননা এখান থেকে আমাদের 50 মার্কস থাকছে। তো এই জায়গার মধ্যে আমরা যদি লক্ষ্য করে থাকি, আমাদের অ্যানশিয়েন্ট মিডিয়েভাল সেই জায়গাগুলোকে তো পড়তে হবেই। অ্যানশিয়েন্টের মধ্যে যেরকম সিন্ধু সভ্যতা ইম্পর্টেন্ট, মৌর্য ইম্পর্টেন্ট, গুপ্ত ইম্পর্টেন্ট, মিডিয়েভালের মধ্যে যদি আমরা দেখি দিল্লি সুলতানাত বলো বা মুঘল বলো, সবগুলো ইম্পর্টেন্ট। এবং আর্ট অ্যান্ড কালচারের থেকেও আমাদের মেইনলি পলিটিক্যাল হিস্ট্রি, তাদের ইকোনমিক এবং অ্যাডমিনিস্ট্রেশন, এবং তারা কে কোথায় কী করেছিল, রাজধানী এবং ওই বিষয়গুলো, সেগুলো আমাদের ইম্পর্টেন্ট। এটা বাদেও তুমি কিন্তু এবছরের জন্য বুদ্ধিজম এবং জৈনিজমকে অনেক বেশি গুরুত্ব পেতে দেখতে পারো। অলরেডি বুদ্ধিজম জৈনিজম থেকে কোশ্চেন আসে, বাট তার চেয়েও বেশি আসতে পারে বলে মনে করতে পারো। এরপর যদি আমরা আসি আমাদের ন্যাশনাল মুভমেন্টের ক্ষেত্রে, বাংলার বিভিন্ন আমাদের যে মনীষীগুলো আছে তাদের সম্পর্কে তোমায় জানতে হবে, সভা সমিতিগুলো, সংবাদপত্র, সেই সমস্ত কিছুগুলো আমাদের জানতে হবে। এবং অবশ্যই আমাদের গান্ধিয়ান মুভমেন্টের যে সময় আছে, পরবর্তীতে নেতাজি সুভাষচন্দ্র বোস এবং জাতীয় কংগ্রেসের অধিবেশনগুলো, এই জিনিসগুলো আমাদের কিন্তু পড়তে হবে। সো এখানে যদি বলা হয় তোমাকে ওয়েটেজ কী করবে, এবং তুমি যদি হিস্ট্রি এখন রিভাইজ করতে শুরু করো এবং মনে করো সময় কম আছে, শুরু তুমি এই জায়গা থেকে করো, তারপর এই জায়গায় আসো এবং লাস্টে একদিনে এটার যতটা পারো করে নেবে। শুরু রিভার্স ওয়েতে করতে পারো, বা চাইলে এটাকেও তুমি করতে পারো। এরপর যদি আমরা দেখি আমাদের জিওগ্রাফি থাকছে, এবং জিওগ্রাফির মধ্যে পশ্চিমবঙ্গের ভূগোল আমি বলবো ইজিলি স্কোরেবল, যথেষ্ট খুঁটিয়ে কোশ্চেন করে বাট অ্যান্সার করা পসিবল। অপরদিকে আমরা যদি ইন্ডিয়ান জিওগ্রাফি দেখে থাকি, সেখানে নদীর ওপর বাঁধ কী আছে, বিভিন্ন ন্যাশনাল পার্কগুলো, এবং তার সাথে সাথে আমরা মিনারেলগুলো কোন রাজ্যে কী হচ্ছে, এবং 2011 আদমশুমারিকেও কিন্তু আমাদের পড়তে হবে সেখানে। তো এই হিসেবে আমাদের বেসিক জিওগ্রাফিকে আমরা করতে পারি। এখানে জিওমরফোলজি, ক্লাইমেটোলজি ওগুলো নেই, এখানে বেসিক ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান ফিজিওগ্রাফিক ডিভিশনগুলো আসবে, যেখানে আমাদের পশ্চিমঘাট পর্বত, পূর্বঘাট পর্বত, সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ কী, এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। বাট আমাদের এখানে ওই আমাদের জিওমরফোলজি এবং আমাদের ক্লাইমেটোলজি সেই জিনিসগুলো দেখতে হয় না। এবং জিওগ্রাফি তুমি খুব বেশি সময় নেবে না, কেননা জিওগ্রাফিকে কভার করা ততটা বেশি সময়ের তোমার থেকে ডিমান্ড করে না জিওগ্রাফি।
তাই এটাকে তত বেশি সময় না দিলেও চলবে। যদি মনে করো সময় তুমি কাকে বেশি দেবে, আমি বলবো হিস্ট্রিকে কিছুটা সময় দিতে পারো। যারা সায়েন্সে দুর্বল, মনে হতে পারে আমি সায়েন্সে সময় দিই, ভুল করবে। সায়েন্সে যারা দুর্বল, সায়েন্সকে তাড়াতাড়ি কমপ্লিট করো, যতটা পারছো ততটা আনবার চেষ্টা করো। বাকি পোর্শনগুলোতে চাইলে ইংরেজিতে জোর দিতে পারো, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো খুব ভালো মতো করতে পারো, এবং বাকি সাবজেক্টগুলো জিওগ্রাফিতে না করতে চাইলে পলিটি ইকোনমিতে করতে পারো। পলিটি থেকেই বেশি কোশ্চেন আসে। ইকোনমির ক্ষেত্রে বাজেট খুব ইম্পর্টেন্ট না, পশ্চিমবঙ্গেরটা আমাদের মূলত কেন্দ্রীয় বাজেট যে আছে সেটাই দেখতে হবে। ইন্টারিম বাজেট যেহেতু এসছিল সেটা খুব বেশি ইম্পর্টেন্স বের করে না। এছাড়া পলিটির ক্ষেত্রে ফান্ডামেন্টাল রাইটস এবং ডাইরেক্টিভ প্রিন্সিপালসগুলো যে আছে সেগুলো খুব ভালো মতো দেখতে হয়, এবং তার সাথে পঞ্চায়েতি রাজ এবং অ্যামেন্ডমেন্ট যেগুলো আছে সমস্ত অ্যামেন্ডমেন্টগুলো সেগুলো আমাদের দেখতে হয়। এছাড়া ইলেকশন যেহেতু ছিল, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং তার সাথে সাথে ফাইন্যান্স কমিশন যে আছে সেটাও আমাদের দেখতে হবে। এছাড়া আমরা যদি ইকোনমির ক্ষেত্রে দেখি, যেহেতু সেখানে আরবিআই এর রোল এবং মনিটারি পলিসিকে স্পেশালি মেনশন করে, তাই আরবিআইটাকে ভালো মতো দেখবে। রেপো রেট, রিভার্স রেপো রেট কী, এসএলআর কী, সিআরআর কী, এগুলো বেসিক দেখে নেবে। ট্রেড দেখে নেবে, ট্রেডের ক্ষেত্রে ডেফিসিট এবং ওই জিনিসটা যেটা বাজেটের ক্ষেত্রে তুমি করে নিতে পারবে। কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট কী, বাজেটারি ডেফিসিট কী, এই সমস্ত কিছু আমাদের দেখতে হবে। এছাড়া রেভিনিউ রিসিট, ক্যাপিটাল রিসিট, এই জিনিসগুলো আমাদের একটু বুঝতে হবে, কেননা কনসেপচুয়াল কোশ্চেনও কিন্তু করতে পারে। এবং সবশেষে আমরা যদি দেখি, আমাদের কিন্তু ম্যাথ রিজনিং যে আছে সেটা থাকছে। এবং এটাতে তুমি যদি মনে করো যে না আমি 25-এ 23-এর বেশি স্কোর করতে পারছি না, আমি বলবো ঠিক আছে। বাট কেউ যদি মনে করো আমি তো 15 পাবো, এটা ধরে নাও যতজন পাস করবে, তুমি 4000, 5000, 6000 যতজনই ধরো, তাদের মধ্যে 99% কিন্তু 23 বা তার চেয়ে ওপরে পাবে। তো তুমি এর থেকে যত কম পাচ্ছ, ধরে নেবে সেই কাট অফ থেকে হয়তো ততটা পিছিয়ে যাচ্ছ। তাই ম্যাথ রিজনিংকে স্ট্রং তোমায় করতেই হবে। এবং প্রিলিমসে অ্যাটলিস্ট সেই লেভেলের ম্যাথ রিজনিং আসে না যেটা তুমি এই কদিনে করতে পারবে না। টপিক নাও, জাস্ট সেই টপিকের একটা ছোট 1-2 ঘন্টার ম্যারাথন দেখো, যা আসবে সেখান থেকে পেয়ে যাবে। এবং যথেষ্ট ইজি কোশ্চেনই আসবে, ততটা টাফ আসে না। সিম্পলিফিকেশনের ক্ষেত্রে আসতে পারে, সারসান এন্ডাইসিসের ক্ষেত্রে যদি দিয়ে দেয় সেগুলোর ক্ষেত্রে থাকতে পারে। বাট বেসিক্যালি আমরা যদি দেখি পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, টাইম অ্যান্ড ওয়ার্ক, প্রফিট লস, এই জিনিসগুলো থেকে বেশি এসে থাকে। ঠিক আছে, মিক্সচার অ্যালিগেশনস থাকবে এখানে, ট্রিগোনোমেট্রি, জিওমেট্রি, ওগুলো দেখতে যাবে না, ওগুলো থেকে প্রিলিমসে আসে না। এছাড়া রিজনিং খুব সহজ জিনিস, একবার প্রত্যেকটা দেখে নেবে, খুব সহজে করে নিতে পারবে। তো এই সবটা দেখলে আমরা যদি দেখি, আমাদের সবচেয়ে বেশি যে বলতে পারো গুরুত্ব দিতে হবে ম্যাথ, রিজনিং এবং হিস্ট্রিতে। তারপর আমরা গুরুত্ব সায়েন্স বা ইংলিশ যে কোনো একটাকে তোমরা চাইলে পরে ইগনোর করতে পারো। বাট ইগনোর বলতে সেরকম নয় যেন 10 আসে বা 15 আসে, সেই লেভেলে সেটাকে ইগনোর করতে পারো, এর চেয়ে বেশি না। এমন না যে আমি 2 পাচ্ছি সেটাতে, তাহলে রেস থেকেই প্রায় দূরে চলে যাবে, আনলেস তুমি অন্যগুলোতে এক্সট্রা অর্ডিনারি কোনো বলতে পারো পারফরমেন্স দিয়ে আসছো। বাট মূলত ম্যাথ, রিজনিং, এর সাথে সাথে পলিটি তো খুবই জরুরি, জিওগ্রাফি কিছুটা, হিস্ট্রিকে খুব গুরুত্ব দিতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্সকে পড়তেই হবে, সবাইকেই পড়তে হবে, এবং তার সাথে সাথে কেউ সায়েন্স বা কেউ ইংলিশকে চাইলে কিছুটা কম গুরুত্ব দিতে পারো। ইগনোর আমি বলবো না, ইগনোর আমি ভুল বলেছি, ইগনোর আমরা করব না। কেননা কাট অফ আমাদের কত টার্গেট করতে হবে? 135। কোশ্চেনের ওপর ডিপেন্ড করবে, হতে পারে কোশ্চেনের মধ্যে দেখে আমাদের 101 হয়ে গেল, যেরকম 2023-এ এসেছিলো। আবার এরকমও হতে পারে যে না আমাদের সেরকম আসছে না, 22-এর মতো 30 গেল, বা 2020-তে যেরকম হঠাৎ করে বেড়ে গেল করোনার সময়টাতে 127 এসে গেল, সেরকমও এবছর 130 আবার ছুঁই করে যেতে পারে। তাই 135-এর মতো টার্গেট করে রাখা বেটার। কোশ্চেনের ওপর ডিপেন্ড করবে, কোশ্চেন যদি ইজি আসে অবশ্যই 130 পার করবে, কোশ্চেন যদি মডারেট আসে
110-15 থাকবে, কোশ্চেন যদি কঠিন আসে 180 পাশেই থাকবে। এটা ডিপেন্ড করবে, বাট তোমার প্রিপারেশন সেই লেভেলে থাকতে হবে যেন মডারেট কোশ্চেনে 130 তুমি আনতে পারো। তো এটাই তোমার স্ট্র্যাটেজি হওয়া দরকার বলে আমি মনে করি। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে করতে পারো। থ্যাংক ইউ সকলকে। হ্যাভ এ গুড ডে হেড।